ডাব্লিউবিসিএস পরীক্ষাতে 2023-এ একটি আসে সরল করো এই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রিভিয়াস ইয়ারে যদি দেখা যায় এরকম ধরনের অঙ্ক অনেকবার জিজ্ঞেস করেছে, মেন্সেও এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে। তো এই ধরনের অঙ্কগুলো দেখে ছেলেমেয়েরা ভাবে যে খুব ক্যালকুলেশন হবে, আর ক্যালকুলেশন করতে করতে কোথাও যদি একটু ভুল হয়ে যায় তাহলে আমার গোটা অঙ্কটাই হয়তো উত্তর মিলবে না, এই চক্করে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমার আমার দুশ্চিন্তা হয়ে যাবে। কিন্তু আমি এমন একটা টেকনিক আজকে শেখাবো যেখানে এই অঙ্কগুলো পেন পেপারও লাগবে না, দেখা মাত্রই অপশনে টিক দিয়ে বেরিয়ে চলে যাবে। তো দেখাই আমি সলভ করে কীভাবে করা যায়। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে শুধুমাত্র এইটাকে আর এইটাকে গুরুত্ব দাও। এইটাতে আমি শুধুমাত্র এইটা আর এইটা লিখছি বোঝানোর জন্য। 1-1/3 এইটা লিখবে, আর এদিকে লিখবে 1-1/100। এবার 1-1/3 মানে হচ্ছে বিয়োগগুলো হয়ে যাবে 3 একে 3, 3 - 1 অর্থাৎ 2, 2/3। আর এখানে 100 × 1 100, 100 - 1 হচ্ছে 99/100। এইটা এইটা পেলাম। এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে এর 2 নেব আর এর 100 নেব, দিয়ে হয়ে যাবে লিখব 2/100। 2/100 মানে হচ্ছে 1/50। 1/50 মানে যদি ভাগ করাই 0.02। এইটা হচ্ছে উত্তর। এত সোজা, পেন পেপারও লাগবে না, একদম মুখে মুখেই করে দেওয়া যাবে। মুখে মুখে করে দেওয়া যাবে। দেখো ভালো করে একবার, যদি আমি শুধু এইটা দেখে 1 - 1/3 আমি মুখোমুখি করে নিতে পারি, এটা 2/3 হবে। 1 - 1/100 মুখোমুখি করে যাবে যে 99/100। এবার এর 2 মানে এর ওপরের ডিজিটটা নেবো আর এর নিচেরটা নেবো, তাহলে পরেই আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 2/100, আর উত্তর হচ্ছে 0.2। তো এটা আমি কোন প্যাটার্ন ফলো করে বললাম, প্যাটার্নটা যদি বুঝে যায় এই ধরনের অঙ্কগুলো তুড়ি মেরে করে দেওয়া যাবে। প্যাটার্নটা হচ্ছে যে আমার এইখানে প্রথমটাতে যেটা আসলো, ধরো আমার আসছে আমি 3 লিখছি, আর শেষেরটাতে যেটা আসলো সেটাতে আমি লিখলাম 99 হচ্ছে 99/b লিখছি। তো ফর্মুলাটা হচ্ছে a/b। a/b হচ্ছে ফর্মুলা। যদি এরকম থাকে 1 মাইনাস কিছু 1 মাইনাস, তারপর মানে এইখানে হতে হবে কীরকম, সিরিজটা থাকতে হবে কন্টিনিউ 3 4 5 এরকম কন্টিনিউ, আর এরকম প্যাটার্নে যদি থাকে তাহলে পরে এইগুলো করে দেওয়া যাবে খুব সহজে। এবার আমরা দেখব একখানি ইকোনমিক্সের কোশ্চেন। ইকোনমিক্সের নাম শুনলেই ছেলেমেয়েদের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায়। স্যার ইকোনমিক্স কিচ্ছু বুঝতে পারি না, মাথার উপর দিয়ে যায়। তো আমি এই ইকোনমিক্সের জন্য যে নোটস বানিয়েছি তার একটা ছোট্ট মানে পার্ট আমি দেখাচ্ছি এই কোশ্চেনটা সলভ করে। এবার এই যে কোশ্চেনটা এক্সপেন্ডিচার উপরে এসেছে, পাবলিক এক্সপেন্ডিচার। এই কোশ্চেনটা যদি 10 বছরের কোশ্চেন দেখো ডাব্লিউবিসিএসের, এই কোশ্চেনটা এসেছে 2023-এ। তো 10 বছরের কোশ্চেন যদি দেখো, এই পাবলিক এক্সপেন্ডিচারের উপর কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, মানে যার কনসেপ্টটা ক্লিয়ার আছে সে খুব সুন্দর এটা আনসার দিতে পারবে। মানে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, একবার তো এদিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে, তো একবার ওদিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তো আমরা দেখে নিই কনসেপ্টটা, চলো নোটে যাই এবং নোটে গিয়ে কনসেপ্টটা দেখে নিই। তো এটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচারের নোট, যেটাকে বললাম যে আমরা এক্সপেন্ডিচার যেটা পড়বো বললাম, তো সেই এক্সপেন্ডিচারের এই নোটটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার। তো এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব যে এখানে এক্সপেন্ডিচার বলতে পাবলিক এক্সপেন্ডিচারের কথাই বলা হয়েছে। পাবলিক এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার একই জিনিস। তো এক্সপেন্ডিচারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর একটা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, রেভিনিউ এক্সপেন্ডিচার কি, কিছুই তো বুঝতে পারলাম না। বলছি আস্তে আস্তে। গভর্নমেন্ট যে টাকাগুলো খরচা করে, এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচা করা। গভর্নমেন্টের কাছে যে টাকা আছে সেই টাকাগুলো যে খরচা করে সেটা গভর্নমেন্ট দু রকমভাবে খরচা করে। এক ধরনের খরচাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর এক ধরনের খরচাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে দু রকমভাবে খরচা করে, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার কী করে বুঝবো, বুঝিয়ে দিচ্ছি। যদি
গভর্নমেন্ট কোনো জায়গাতে পয়সা খরচা করলো আর সেই খরচাতে যদি গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কমে যায়, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মানে হচ্ছে ধার। যদি গভর্নমেন্ট কোনো জায়গা থেকে কিছু ধার করেছে আর সেই খরচাতে যদি সেই ধারটা কমে যায়, এই যে নিচের দিকে আরও আছে, মানে ধারটা যদি কমে যায়, তাহলে পরে সেই ধরনের খরচাকে আমরা কী বলবো? ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো। এটা একটা জিনিস। কিংবা গভর্নমেন্ট কোনো এক জায়গাতে খরচা করছে, সেই খরচাতে যদি আমার সম্পত্তি বাড়ে, তাহলে পরে আমরা তাকে বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখে নিই। মনে করো আমার কাছে কিছু পয়সা আছে, সেই পয়সাটা আমি খরচা করব। এবার মনে করো আমার কারোর কাছে ধার আছে, সেই খরচা করে যদি আমার ধারটা কমে, তাহলে পরে আমার হলো এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিংবা আমার কাছে পয়সা আছে, সেই পয়সাতে আমি জমি কিনলাম। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। আমি জমি কিনলাম, তো জমি কিনলাম মানে আমার সম্পত্তি বাড়লো, তা সম্পত্তি যদি বাড়ে তাহলে পরে হলো সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? গভর্নমেন্টের যে সমস্ত খরচাতে ধার কমে এবং সম্পত্তি বাড়ে, যে কোনো একটা হলেও হবে। হয়তো আমি খরচা করলাম, সেটা ধার কমলো, তাহলে আমি সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো। কিংবা আমি খরচা করলাম, সেটা আমার সম্পদ বাড়লো, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কী জিনিস বুঝতে পারলাম। এবার দেখি কী কী উদাহরণ। গভর্নমেন্ট যদি ইফ গভর্নমেন্ট পারচেজ এ ল্যান্ড অর বিল্ডিং, গভর্নমেন্ট যদি একটা জমি কেনে বা বিল্ডিং কেনে, তাহলে তো গভর্নমেন্টের সম্পত্তি বাড়লো, তাহলে পরে এটা কী হবে? এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে যাবে। আবার কি, ইফ গভর্নমেন্ট রিপেমেন্ট লোন, আমাদের সরকার মনে করো অন্য দেশের কাছ থেকে ধার নিয়েছে, লোন নিয়েছে, সেই লোন যদি শোধ করার জন্য টাকা খরচা করে, সেই লোনের ইন্টারেস্ট দেওয়ার জন্য যে টাকা খরচা করে, তাহলে তো আমার ধার কমলো, তাহলে এই ধরনের খরচাকে কী বলবো আমরা? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে গভর্নমেন্ট যদি লোনের পেমেন্ট করে, তাহলে সেটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট যদি বিল্ডিং কেনে বা রাস্তা বিল্ডিং কেনে কিংবা জমি কেনে, তাহলে পরে সেটা কী হয়ে গেলো? সেটা হয়ে গেলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, এটা কীরকম খরচা সেটা আমরা বুঝতে পারলাম। এবার একটু বাঁদিকে আসি, রেভিনিউ এক্সপেন্ডিচার কি? গভর্নমেন্টের যে সমস্ত খরচাতে গভর্নমেন্টের ধার কমে না, গভর্নমেন্ট টাকা খরচা করলো কিন্তু তাতে ধার কমলো না কিংবা সম্পত্তি বাড়লো না, এই যে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি নট ডিক্রিজ, অর্থাৎ তার ধার কমলো না, অ্যাসেট নট ইনক্রিজ, তার সম্পত্তিও বাড়লো না, ধারও কমলো না, সম্পত্তিও বাড়লো না, সেই ধরনের খরচাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে এগুলো কোন ধরনের এক্সপেন্ডিচারগুলো হবে? গভর্নমেন্ট যে সরকারি কর্মচারীদেরকে স্যালারি দেয় বা পেনশন দেয়, এতে কি তাতে কি গভর্নমেন্টের ধার কমে যায় কোনো জায়গা থেকে? না। কিন্তু এখানে তো গভর্নমেন্টকে খরচা করতেই হবে, সরকারি কর্মচারীদেরকে পেনশন দিতে হবে, তারপরে স্যালারি দিতে হবে। তাহলে এখানে গভর্নমেন্টের খরচা হলো কিন্তু তার ধার কমলো না, আবার তার সম্পত্তি বাড়লো না, সম্পত্তিও বাড়লো না। তাহলে এই ধরনের খরচাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আশা করি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার কি বোঝা গেছে। আরও দু একটা বৈশিষ্ট্য দেখে নিই আমরা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে প্রোডাক্টিভ ইন নেচার। প্রোডাক্টিভ ইন নেচার বলতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেখানে করা হয় সেখান থেকে ইনকাম হয়, ইনকাম হওয়ার চান্স আছে। কেন? গভর্নমেন্ট যদি মানে কোনো জায়গাতে ইনভেস্ট করে আর সেখান থেকে যদি ইনকাম হয়, তারপর আমরা সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো। কোথায়? গভর্নমেন্ট যদি রেলে টাকা ইনভেস্ট করে, খরচা করে, বা রাস্তা তৈরিতে টাকা খরচা করে, বা ব্রিজ তৈরি করতে গিয়ে টাকা খরচা করে, তাহলে সেখান থেকে গভর্নমেন্টের ইনকাম হবে, তাহলে এটা হয়ে গেলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। রেভিনিউ এক্সপেন্ডিচার কি? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে নন প্রোডাক্টিভ ইন নেচার। এখান থেকে কোনো ইনকামই হয় না। আমি সরকারি কর্মচারীদের ঘর বেতন দিচ্ছি, আমার কোনো ইনকাম হচ্ছে? হচ্ছে না। তো এখান থেকে ইনকাম হচ্ছে, এখান থেকে ইনকাম হচ্ছে না। আচ্ছা, তৃতীয় একটা বৈশিষ্ট্য দেখে দিই। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সঙ্গে ডেভেলপমেন্টের ডাইরেক্ট রোল আছে। মানে দিস টাইপ অফ এক্সপেন্ডিচার ইজ ডেভেলপমেন্ট ইন নেচার, ডাইরেক্ট রোল। মানে গভর্নমেন্ট যদি মনে করো একটা বড় রেলওয়ে বানিয়ে দিল, মনে করো সব জায়গাতে মেট্রো বানিয়ে দিল, তাহলে এটা বলা হয় ডেভেলপমেন্ট হচ্ছে। গভর্নমেন্ট একটা বিরাট বড় ব্রিজ বানিয়ে দিল, বলবো ডেভেলপমেন্ট হচ্ছে। গভর্নমেন্ট হাইওয়েটাকে আরও খুব সুন্দর করে বানিয়ে দিল, বলবো ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সঙ্গে গভর্নমেন্টের ইনকামও হচ্ছে। তো যেখানে ডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ডাইরেক্টলি ডেভেলপ ইন নেচার, তো সেটাকে আমরা বলবো কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেখানে নন ডেভেলপমেন্ট নেচার, মানে ডাইরেক্টলি ডেভেলপমেন্ট নয়, ইনডাইরেক্টলি ডেভেলপমেন্ট আছে, যেমন সরকারি কর্মচারীদের ঘর স্যালারি দেওয়া বা পেনশন দেওয়া, এখানে ডাইরেক্ট ডেভেলপমেন্ট নাই কিন্তু ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট আছে। তো যেখানে ডাইরেক্টলি ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না, তো সেগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর একটা বৈশিষ্ট্য দেখে নিই, ঘুরিয়ে ফিরে আসে কোশ্চেনগুলো।
ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় লং টার্মের এক্সপেন্ডিচার, মানে এই ধরনের খরচাগুলো 1 বছরের মোর দ্যান 1 বছর, মানে 1 বছরের বেশি সময় ধরে করে। আর এগুলা খুব একটা রিপিটেড হয় না, মানে এগুলো লং টার্মে হয়, অনেক বড় খরচা হয়। আর এগুলো হচ্ছে শর্ট টার্মের হয়, যেমন ধর সরকারি কর্মচারীকে মাইনে দিতে হবে, মাসে মাসে দিতে হবে, এই ধরনের জিনিসগুলো। আমি শেষ বেলায় একটা মানে উদাহরণ দেবো, খুব মজার উদাহরণ, যেটা এখনকার দিনের সঙ্গে খুব রিলেটেড। তোমরা বলবে এটা কী ধরনের এক্সপেন্ডিচার। তো লং টার্মের জন্য এটা খরচা হয়, লং টার্ম মানে একটা ব্রিজ বানাতে বহুদিন ধরে হয়, আর সেটা বহু বছর ধরে চলবে এরকম হিসাব করেই সেটা খরচা করা হয়। তো এগুলো লং টার্ম, মানে 1 বছরের বেশি সময় ধরে। তো এটার উদাহরণ কী কী? এটার উদাহরণ আমি বললাম রেলওয়ে, কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার, বিরাট বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেখান থেকে গভর্নমেন্টের ইনকাম হবে। তো এটা হচ্ছে লং টার্মের। টেকনোলজিতে অনেক বড় একটা টেকনোলজির পেছনে গভর্নমেন্ট পয়সা খরচা করছে, সেখান থেকে ইনকাম হবে। তো এইগুলা। এবার এইখানে কী কী আছে? গভর্নমেন্ট যদি এমপ্লয়িদেরকে স্যালারি দেয়, গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে স্যালারি দেয়, পেনশন দেয়, এগুলো বললাম রেভিনিউ এক্সপেন্ডিচার। যদি সাবসিডি দেয় গভর্নমেন্ট, আচ্ছা সাবসিডি দিলে গভর্নমেন্টের কি ইনকাম হয় কোনো? না, ইনকাম হয় না। ভর্তুকি দেয়, গ্যাসে ভর্তুকি দেয়, বা যে কোনো জায়গাতে গভর্নমেন্ট যদি সাবসিডি দিয়ে দেয়, টাকা দিয়ে দেয়, তাহলে সাবসিডি দিলে পরে সেখানে কিন্তু গভর্নমেন্টের ইনকাম হয় না, কিন্তু এটা গভর্নমেন্টের তো খরচা, এটা রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। ইন্ডিয়ান ডিফেন্সের যে খরচা, সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার পড়ে, কারণ ডিফেন্সে খরচা করে সেখান থেকে গভর্নমেন্টের কোনো ইনকাম হয় না গো, তাই এটা রেভিনিউ এক্সপেন্ডিচার পড়বে। তাহলে এইখানে ডিফেন্স অফ ইউএসএ, ইউএসএসআর, চায়না, এগুলো কেন ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে আসছে? যে ডিফেন্স হয়, কারণ হচ্ছে ইউএসএ ডিফেন্স, তারা যে ইউএসএর ডিফেন্স বা চায়না বা রাশিয়ার ডিফেন্স, তারা যে যুদ্ধ বিমান বা বোম, অস্ত্রশস্ত্র যেগুলো তৈরি করে, তারা অন্য দেশকে বিক্রি করে তাদের পয়সা ইনকাম হয়। তাহলে সেই জন্য এটা ওই দেশের ডিফেন্সের, এটা তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। কিন্তু আমাদের দেশ এরকম কিছু বানিয়ে কাউকে বিক্রি করে না, তো তাহলে এটা এখান থেকে ইনকাম হচ্ছে না, তাই এইটা রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। তো এটা বোঝা গেল। এবার যে উদাহরণটার জন্য আমি বলছিলাম, সেটা আমি উদাহরণটা শোনার পর জাস্ট একটুখানি পজ নিয়ে ভাবো, লক্ষ্মীর ভাণ্ডারে যে সরকার খরচা করছে, লক্ষ্মীর ভাণ্ডারে যে সরকার পয়সা খরচা করছে, সেটা কোন খরচার মধ্যে পড়বে? তোমরা কমেন্ট করে বলো, আমি বলবো না। দেখি কে কতটা কনসেপ্ট বুঝতে পেরেছে। লক্ষ্মীর ভাণ্ডারে যে সরকার পয়সা দেয়, সেটা কোন এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে? ক্যাপিটাল না রেভিনিউ? দেখি কতজন সঠিক উত্তর দেয়, কার কনসেপ্ট কীভাবে ক্লিয়ার হয়েছে। তো এটা গেল। এবার আমরা দেখি যেটা 2023-এর কোয়েশ্চেনটা এসেছে, সেই কোয়েশ্চেনটা এবার আমরা সলভ করার চেষ্টা করি। চলো কোয়েশ্চেনে যাই। তো কোয়েশ্চেন নম্বর 80-তে আমরা কি বললাম? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রেকগনাইজড অ্যাজ পাবলিক এক্সপেন্ডিচার। তো এদের মধ্যে কোনটা পাবলিক এক্সপেন্ডিচার নয়, সেইটা জানতে চেয়েছে। খুব সোজা কোয়েশ্চেন। তাহলে পাবলিক এক্সপেন্ডিচার মানে আমি কী বুঝলাম? পাবলিক এক্সপেন্ডিচার মানে আমি বুঝলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার বুঝলাম এতক্ষণ ধরে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল। আর একটা বুঝলাম রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ। তো রেভিনিউ এক্সপেন্ডিচার, তো দেখি সাবসিডি ইন দ্য লোকাল সিটি বাস। গভর্নমেন্ট যদি বাসে সাবসিডি দিয়ে দেয়, যে কাল থেকে মনে কর টিকিটের ভাড়া 20 টাকা, গভর্নমেন্ট 10 টাকা দিয়ে দেবে সাবসিডি, তাহলে এটা কিসের মধ্যে আসে? এটা রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে আছে। তো বলেছে নট বলেছে, তাহলে এটা হবে না গো, নট বলেছে। ডিফেন্সে সরকারের খরচা, এটাও রেভিনিউর মধ্যে আসে দেখলাম, তাহলে এটাও নট বলেছে, তাহলে এটাও পাবলিক এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে, কিন্তু বলেছে কোনটা পাবলিক এক্সপেন্ডিচার নয়। তাহলে এটা রেভিনিউর মধ্যে পড়ছে, রেভিনিউ মানে পাবলিক এলো। ইন্টারেস্ট পেমেন্ট অন দ্য ন্যাশনাল ডেট, ইন্টারেস্ট পেমেন্ট করছে মানে লাইবিলিটি কমে যাচ্ছে, তাহলে এটা ক্যাপিটালের মধ্যে আছে, তাহলে এটাও পাবলিক এক্সপেন্ডিচার, তাহলে এটাও নয়, তাহলে পড়তে দেবেন ডি। তাই ডি হবে সঠিক উত্তর, যে এটা ডি। ডি এর কোয়েশ্চেনটা কি? এটা হচ্ছে যে কোনো পাবলিক এক্সপেন্ডিচার নয়। কী বলেছে? ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাই পাবলিক কোম্পানি। কোনো পাবলিক কোম্পানিতে যদি কোনো রকম ইনভেস্টমেন্ট হয়, তাহলে পরে এটা আসে আমাদের কোম্পানি অ্যাক্টের মধ্যে আসে। কোম্পানি রেগুলেশন যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের মধ্যে আসে। তো এটা কোনো পাবলিক এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে না। কত সুন্দরভাবে ইকোনমিক্সের এই কোয়েশ্চেনটা সমাধান করে গেল। তো ইকোনমিক্সের বা অন্যান্য সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ওপর ভিত্তি করে যে আমি নোটস বানিয়েছি, সেই নোটস ওয়াইজ যদি পড়ো, তাহলে পরে প্রিলিমসের কোয়েশ্চেন তুড়ি মেরে সলভ করা যাবে, আর প্রিলিম খুব ইজিলি পাস করা যাবে। যদি এরকম নোটস নিয়ে কনসেপচুয়াল ক্লারিটি চাও, তাহলে পরে আমার প্রিলিমস মাইক্রো কোর্সটি জয়েন করো, যেটা 999 টাকায়। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো। আর এই নোটগুলা বা এই ধরনের ভিডিওগুলো দেখলে খুব কনফিডেন্স পাবে, আর মনে হবে খুব সোজা, প্রিলিমস ক্র্যাক করা খুব সোজা, অতটাও কঠিন কিছু নয়।